এভরিওয়ান, ওয়েলকাম টু ইংলিশ ম্যানিয়াক্স। আমি হোমাগ্নি। আজকে আমরা যে পোয়েমটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্যাসেজ টু ইন্ডিয়া বাই ওয়াল্ট হুইটম্যান। ওয়াল্ট হুইটম্যান একজন জনপ্রিয় আমেরিকান পোয়েট, এসেইস্ট, জার্নালিস্ট এবং হিউম্যানিস্ট, যিনি 1819 সালে নিউ ইয়র্কের হান্টিংটনে জন্মগ্রহণ করেন। তিনি আমেরিকান সাহিত্য জগতের এমন এক ব্যক্তিত্ব যিনি সাহিত্যে ট্রান্সেন্ডেন্টালিজম বা অতীন্দ্রিয়বাদ থেকে রিয়ালিজম বা বাস্তববাদে ফিরে আসার ট্রানজিশনেরই শুধু সাক্ষী ছিলেন তাই নয়, বরং এক গুরুত্বপূর্ণ দিকদ্রষ্টাও ছিলেন। 11 বছর বয়সেই স্কুলে ফর্মাল এডুকেশন ছেড়ে তিনি কর্মক্ষেত্রে যোগ দেন এবং জার্নালিস্ট, টিচার, গভর্নমেন্ট ক্লার্ক ইত্যাদি বিভিন্ন কাজে নিযুক্ত হন। 1855 সালে তার কবিতার কালেকশন লিভস অফ গ্রাস বই আকারে নিজের অর্থেই পাবলিশ করেন তিনি, যা পরবর্তীকালে অত্যন্ত জনপ্রিয় হয়। তাকে অনেক ক্ষেত্রে ফ্রি ভার্সের জনক হিসেবেও স্বীকৃতি দেওয়া হয়। আজকের আলোচ্য প্যাসেজ টু ইন্ডিয়া কবিতাটিও ফ্রি ভার্সে লেখা, যা লিভস অফ গ্রাস বইটি থেকে নেওয়া হয়েছে, যেখানে কবি ইন্ডিয়ার উদ্দেশ্যে ইমাজিনারি জার্নি বা কাল্পনিক যাত্রার বর্ণনা করেছেন। ইন্ডিয়া তার কাছে এক রহস্যময় কাল্পনিক এক পুণ্যভূমি এবং তার বিশ্বাস এই ভূমিতে কোনো একদিন পৌঁছাতে পারলেই হয়তো তার আত্মা নবজীবন লাভ করবে। ভারতবর্ষ যেন মনুষ্য জাতির আদি ভূমি এবং সেখানে পদার্পণ করলে তার জীবন ধন্য হয়ে যাবে। তাহলে চলো আজকে পোয়েমটা শুরু করে দিই। Singing my days, singing the great achievements of the present, singing the strong, light works of engineers, our modern wonders, the antique, ponderous seven outfit. তার কাল্পনিক জার্নি শুরু করার আগে কবি তৎকালীন কিছু ঐতিহাসিক এবং বৈজ্ঞানিক অ্যাচিভমেন্টসের কথা খুব আনন্দের সাথে স্মরণ করছেন, যেখানে ইঞ্জিনিয়াররা দিবারাত্র পরিশ্রম করে স্বপ্ন সফল করেছেন, যেগুলি মডার্ন ওয়ান্ডার্স হিসেবে স্বীকৃত। এবং কবির মতে এই ওয়ান্ডার্সগুলি পৃথিবীর 7টি আশ্চর্য স্থাপত্যকেও যেন হার মানিয়ে দেয়। ইন দ্য ওল্ড ওয়ার্ল্ড, দ্য ইস্ট দ্য সুয়েজ ক্যানাল, the new by its mighty railroad spanned the seas inlaid with eloquent gentle wires, yet first to sound and ever sound the cry with thee, O soul, the past, the past, the past. সেই মডার্ন ওয়ান্ডার্সের কথাই এখানে আলোচিত হচ্ছে। সেগুলো কি কি না, প্রথমত সুয়েজ ক্যানাল ইন দ্য ওল্ড ওয়ার্ল্ড অফ ইজিপ্ট, অর্থাৎ প্রথম মানুষের দ্বারা নির্মিত ক্যানাল, যা ভূমধ্য সাগর ও লোহিত সাগরের মধ্যে কানেকশন তৈরি করে। দ্বিতীয়ত রোড ফর রেলওয়ে ট্রান্সপোর্টেশন, অর্থাৎ দ্য গ্রেট আমেরিকান রেলরোড। এবং লাস্টলি দ্য ট্রান্সল্যান্টিক কেবল, অর্থাৎ আটলান্টিক মহাসাগরের তলদেশে টেলিগ্রাফের যোগাযোগ ব্যবস্থার জন্য কেবল লাইন নির্মাণ। এই সমস্ত মহান সৃষ্টির কথাই কবি গর্বের সাথে জানাচ্ছেন। The past, the dark unfathomed retrospect, the teeming gulf, the sleepers and the shadows, the past, the infinite greatness of the past. For what is the present after all? After a growth out of the past, as a projectile formed, impelled, passing a certain line, still keeps on, so the present utterly formed, impelled by the past. এখানে কবি অতীতের অন্ধকারময় দিনগুলোর কথা উল্লেখ করছেন, যে অতীত রহস্যজনক কারণ তা অজানা অন্ধকারে ঢাকা, কিন্তু বর্তমানে তার কোনো গুরুত্ব নেই। কবি বর্তমানকে একটি প্রজেক্টরের সাথে তুলনা করে বলছেন যে যেন অতীতের সব ছবি, সমস্ত দৃশ্য বর্তমান নামক প্রজেক্টরের মাধ্যমে ভবিষ্যতে পাঠানো হচ্ছে, কারণ অতীতই বর্তমানকে সৃষ্টি করে এবং এটা আদি অনন্তকাল ধরে চলবে, কারণ এটাই একমাত্র সত্যি। প্যাসেজ ও সোল টু ইন্ডিয়া eclaircise the myths Asiatic, the primitive fables, not you alone, proud truths of the world, nor you alone, ye facts of modern science, but myths and fables of old Asia's, Africa's fables, the far darting beams of the spirit, the unloosened dreams,
এই স্ট্যান্সা থেকে কবি ভারতবর্ষ এবং সেই পুণ্যভূমিতে কাল্পনিক যাত্রার প্রতি যে ভালোবাসা তাই ফুটে উঠছে। তিনি বলছেন যে যেভাবে তিনি মডার্ন ওয়ান্ডার্স বা আধুনিক বৈজ্ঞানিক সৃষ্টিগুলিকে সাদরে গ্রহণ করেছেন, ঠিক একইভাবে তিনি এশিয়ান বা ইন্ডিয়ান পুরাণ, গল্পকথা ইত্যাদিকে সমানভাবে বিশ্বাস করেন। তিনি এই সব পুরাণগুলিকে আলোককণা বা লাগাম ছাড়া স্বপ্নের সাথে তুলনা করেছেন। The deep diving Bibles and legends, the daring plots of the poets, the elder religions, O you temples fairer than lilies poured over by the rising sun, O you fables spurning the known, eluding the hold of the known, mounting to heaven. একইভাবে তিনি বাইবেল বা নিজের ধর্মের প্রতিও সমান গুরুত্ব বজায় রেখেছেন এবং বলছেন যে এই যে নতুন দেশ, নতুন যাত্রাপথ আবিষ্কার, তা তো এক প্রকার স্পিরিচুয়াল অ্যাচিভমেন্টই। কারণ আলটিমেটলি এইভাবেই জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে বিভিন্ন স্থানের মানুষ একে অপরকে চিনবে, জানবে, নতুনকে শিখবে এবং ভালোবাসবে। তবেই না সৌভ্রাতৃত্ব বোধ গড়ে উঠবে এবং আমরা প্রত্যেকে ঈশ্বরের কাছে পৌঁছনের ক্ষেত্রে আরও এক ধাপ এগিয়ে যাব। You lofty and dazzling towers, pinnacled red as roses, burnished with gold, towers of fables immortal, fashioned from mortal dreams, you too I welcome, and fully the same as the rest, you too with joy I sing. কবি দেখছেন সূর্যের রক্তিম আলোয় মন্দির, মিনার ইত্যাদি সমানভাবে আলোকিত হয়, যেন তাকে সোনার মতো উজ্জ্বল দেখায়। কবি যেন কল্পনা করছেন ঈশ্বরের এই সাম্রাজ্যে টাইম অ্যান্ড স্পেস মিলে মিশে যেন এক হয়ে যাচ্ছে। তিনি বলছেন বৈজ্ঞানিক সমস্ত আবিষ্কারই আদতে ঈশ্বরের ইচ্ছা, কারণ তার ইচ্ছা বিনা কোনো কিছুই সম্ভব নয়। তাই কবি এক নতুন ধর্মের জয়গান গাইছেন, যে ধর্ম বিজ্ঞান এবং আধ্যাত্মকে অর্থাৎ স্পিরিচুয়ালিটিকে সমানভাবে গ্রহণ করতে পারে। Passage to India, lo soul, seest thou not God's purpose from the first? The earth to be spanned, connected by network, the races neighbors to marry and be given in marriage, the oceans to be crossed, the distant brought near, the lands to be welded together. এখানে কবি তার পাঠককুল তথা নিজেকেই প্রশ্ন করছেন, এটা কি প্রথম থেকে ঈশ্বরের ইচ্ছা নয়? কারণ তিনি তো সমগ্র জগৎ সংসারের হর্তা, কর্তা, বিধাতা এবং সৃষ্টিকর্তা। তাই প্রাচ্য এবং পাশ্চাত্যের যে মেলবন্ধন আজ বিজ্ঞানের আশীর্বাদে ঘটতে চলেছে, তা তো আদতে সৃষ্টিকর্তার ইচ্ছাতেই। তারই ইচ্ছায় প্রাচ্য পাশ্চাত্যের মানুষ আজ একে অপরের ভাই বোন হবে। এক মহাদেশের মানুষের সাথে অপর মহাদেশের মানুষের বিবাহের মাধ্যমে এই বন্ধন আরও সুদৃঢ় হবে। আরও বেশি সংখ্যক মানুষ সাগর পেরিয়ে অন্য অন্য দেশে বিদেশে ছড়িয়ে পড়বেন। এর ফলে দূরত্ব, ব্যবধান সব মিটে যাবে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষ একে অপরের কাছে আসবে, এটাই তো কাম্য। A worship new I sing, you captains, voyagers, explorers, yours, you engineers, you architect, machinists, yours, you not for trade or transportation only, but in God's name, and for thy sake, O soul. এই অংশে কবি সেই সমস্ত ক্যাপ্টেন, সমুদ্রযাত্রী বা নতুন নতুন দেশ আবিষ্কারক, ইঞ্জিনিয়ার্স, স্থাপত্যবিদ, যন্ত্র পরিচালক এবং ব্যবসায়ী সকলের উদ্দেশ্যেই জয়গান গাইছেন। প্রথম স্ট্যান্জায় কবি আগেই তিনটি মডার্ন ওয়ান্ডার্স অর্থাৎ সুয়েজ ক্যানাল, আমেরিকান রেল রোড এবং ট্রান্সঅ্যাটলান্টিক কেবল আবিষ্কারের কথা বলেছেন। এখানে হয়তো কলম্বাস বা ভাস্কো দা গামার মতো যে সমস্ত ভয়েজার্স বা এক্সপ্লোরার্স নতুন নতুন দেশ আবিষ্কার করেছিলেন পুরাকালে, তাদেরকেও শ্রদ্ধা জানাচ্ছেন তিনি। কবি বলছেন যে শুধু তারা যা করেছেন সেগুলো নিজের জন্য নয়, বরং তাদের এই পথ প্রদর্শনে যে কত মানুষের আত্মিক মেলবন্ধন ঘটেছে তাও কিন্তু আমাদের মনে রাখা উচিত। Passage to India, lo soul for thee of Tablius Twain,
I see in one the Suez Canal initiated opened. I see the procession of steamships, the Empress Eugenius leading the band. I mark from one deck the strange landscape, the pure sky, the level sand in the distance. I pass swiftly the picturesque groups, the workmen gathered, the gigantic dredging machines. এখানে কবি বলছেন যে তার মনের মধ্যে ট্যাবলেস টুয়েন বা দুটো দৃশ্য যেন স্পষ্ট হয়ে ভেসে উঠছে। হয়তো সেগুলো কাল্পনিক, তবু তিনি যেন স্পষ্ট দেখতে পাচ্ছেন। প্রথম দৃশ্যে কি দেখছেন না, তিনি দেখছেন যে সুয়েজ ক্যানাল সৃষ্টির পর তার রানী ইউজেন অর্থাৎ সম্রাট তৃতীয় নেপোলিয়নের স্ত্রী জাহাজে চেপে প্রথমবার উদ্বোধন করছেন, এবং এই পথ অর্থাৎ সুয়েজ ক্যানালের পথ এবং তাকে অনুসরণ করছে আরও অসংখ্য জাহাজ। এরকমই কোনো এক জাহাজের ডেকে যেন কবি নিজেকেই দেখতে পাচ্ছেন। কবি যেন নিজেই সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী, যেখানে তিনি দেখছেন যে জাহাজগুলি চেনা গণ্ডি, বালুকা ভূমি, কর্মীবৃন্দ, মানে যারা ক্যানাল তৈরিতে সাহায্য করেছে তারা, বিভিন্ন যন্ত্রপাতি ইত্যাদিকে পেরিয়ে এগিয়ে চলেছে সেই সমস্ত জাহাজ অজানা কোনো এক গন্তব্যে। In one again different, yet thine all thine, O soul the same, I see over my own continent the Pacific Railroad surmounting every barrier. I see continual trains of cars winding along the Platte, carrying freight and passengers. I hear the locomotives rushing and roaring and the shrill steam whistle. I hear the echoes reverberate through the grandest scenery in the world. অপর একটি কাল্পনিক দৃশ্যে কবি এখন আমেরিকায়, এবং তিনি দেখছেন কিভাবে প্যাসিফিক রেল রোডে নিজের সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে ট্রেন বা যাত্রীবাহী ও মালবাহী গাড়ি রেল লাইন ধরে এগিয়ে চলেছে। তিনি শুনতে পাচ্ছেন সেই ট্রেনের ছুটে চলার শব্দ, বাষ্পচালিত হুইসেলের শব্দ, এবং সেই সব শব্দ যেন সমস্ত পৃথিবীর বুকে প্রতিধ্বনিত হয়ে চলেছে। I cross the Laramie Plains. I note the rocks in the grotesque shapes, the buttes. I see the plentiful larkspur and wild onions, the barren, colorless sage desert. I see in gleams afar off towering immediately above me the great mountains. I see the Wind River and the Wasatch Mountains. I see the Monument Mountains and the Eagle's Nest. I pass the promontory. I ascend the Nevadas. সেই কাল্পনিক ট্রেনে যাত্রা করার সময় কবি যে সমস্ত কাল্পনিক দৃশ্য দেখছেন তাই বর্ণনা করে চলেছেন এই অংশে। ল্যারামিয়ের সমভূমির অঞ্চল, উঁচু নিচু বিক্ষিপ্ত পাহাড়, লার্কস্পুর উদ্ভিদ, ফুল গাছ এবং পেঁয়াজের ক্ষেত, মরুভূমি, আবার কখনো কখনো বহু দূরে বিশালাকার পর্বত, উইন্ড নদী, প্রমন্টরি বা সমুদ্রের মাঝে বিক্ষিপ্ত ভূমি বিশেষ, বা কখনো নেভাদা নামক এক আমেরিকান রাজ্য। I scan the noble Elk Mountain and wind around its base. I see the humble range. I thread the valley and cross the river. I see the clear waters of Lake Tahoe. I see forests of majestic pines. Or crossing the great desert, the alkaline plains, I behold enchanting mirages of waters and meadows. তিনি দেখছেন এল্ক পর্বত, হাম্বোল্ড পর্বতশ্রেণী পেরিয়ে এক বিস্তীর্ণ উপত্যকা, নদীপথ, টাহুর হ্রদ এবং পাইনের বিস্তীর্ণ বনভূমি। দূরে ওই ধুধু মরুভূমি যেন তার চোখে ধাঁধা ধরিয়ে দেয়। তিনি ট্রেনে যাত্রাপথে মিরাজ অর্থাৎ মরীচিকা দেখেন। Marking through these and after all in duplicate slender lines, bridging the 3,000 or 4,000 miles of land travel, tying the eastern to the western sea, the road between Europe and Asia. Ah, Genoese, thy dream
Thy dream centuries after thou art laid in thy grave, the shore thou foundest verifies thy dream. এখানে কবি জেনুইস অর্থাৎ ইটালির উত্তর পশ্চিমে অবস্থিত একটি বন্দর জেনোয়া বা জেনোভার মানুষ যারা পুরাকালে দেশে বিদেশে বাণিজ্যে যাওয়ার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তাদের স্মরণ করে বলছেন যে জেনুইসরা আজকে বেঁচে নেই, তারা মৃত, কিন্তু তাদের বাণিজ্যের যে স্বপ্ন তা যেন আজও বেঁচে আছে আর থাকবেও আমাদের সকলের মধ্যে। আর সেই স্বপ্ন আছে বলেই আজও মানুষ হাজার হাজার মাইল স্থলপথ ও জলপথ অতিক্রম করে দেশে বিদেশে পাড়ি দিচ্ছে এবং এইভাবেই প্রাচ্য ও পাশ্চাত্যের এক মেলবন্ধন ঘটে চলেছে আজও অবিরত। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি, আর যদি হয়ে থাকে প্লিজ আমাকে কমেন্ট সেকশনে জানিও। আর তোমাদের যদি অন্য কোনো টেক্সট নিয়ে কোনো জিজ্ঞাসা থাকে সেটাও আমাকে জানাতে পারো। অ্যান্ড ইফ ইউ লাইক প্লিজ লাইক অ্যান্ড শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড মেক আওয়ার English Maniacs family larger. So thanks for watching. Until then, goodbye. Take care.